বাজারে নিত্যপণ্যের ভয়াবহ সংকট, আকাশ ছোঁয়া দাম, কয়েক মাসে টানা লোডশেডিং, পেট্রোল পাম্পে গ্যাসের অভাবে দীর্ঘ লাইনে রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়ি, ফার্মেসিতে মিলছিল না ঔষধ, কাগজের অভাবে বন্ধ পরীক্ষা। ক্ষুব্ধ জনগণ নেমে আসে রাস্তায়। বলছিলাম 2022 সালের শুরুর দিকের শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশার কথা। তবে এমন পরিস্থিতি নিয়েও বছর ঘুরেই ঘুরে দাঁড়াতে থাকে শ্রীলঙ্কা। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা থেকে বৈদেশিক ঋণ পরিশোধ, শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে টাকা আনা পাইয়ের এই পর্ব। সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শ্রীলঙ্কার অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়ালো জানার আগে অবশ্যই জানতে হবে কি ছিল শ্রীলঙ্কার সংকট, কেন দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছিল দেশটি। এই যে শুরুতেই সংকট এবং অতিরিক্ত দামের কথা বললাম, এর পেছনের কারণ শ্রীলঙ্কার রিজার্ভ ফাঁকা হতে শুরু করেছিল। বৈদেশিক ঋণের ভারে জর্জরিত ছিল দেশটি। পরিস্থিতি এমন অবস্থায় ঠেকে যে তারা পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছিলেন না। আমদানি করতে না পারায় শুরু হতে থাকে সংকট। বাজারে যেটুকু পাওয়া যাচ্ছিল তার দাম হয় আকাশচুম্বী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শ্রীলঙ্কা এমন সংকটে পড়ার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা, গণমাধ্যম চুলচেরা বিশ্লেষণ করে নানান বিষয়ে সামনে আনে। তার মধ্যে সবার আগে আসে বৈদেশিক ঋণের চাপের বিষয়টি। ধার করে বিলাসিতা করার মতো স্বভাবের কারণে শ্রীলঙ্কা এত বড় বিপদে পড়ে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। তার আগে প্রায় 15-16 বছর ধরে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে দেদারসে ঋণ নেয় দেশটি। শ্রীলঙ্কার মোট জাতীয় ঋণ জিডিপির 110% মতো হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা তৈরি হয় চীনের ঋণে শ্রীলঙ্কা বেশ কটি বিতর্কিত অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে। বিতর্কিত সেসব প্রকল্প শুরুর পর থেকেই লোকসান দিতে থাকে দেশটি। ঋণ নিয়ে প্রকল্প করলে লাভ না হওয়ায় ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বাড়তে থাকে ঋণের বোঝা। এদিকে টেকসই কর কমানোর লক্ষ্যে শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বড় কর সংকোচন নীতি ঘোষণার সিদ্ধান্ত বাজেট ঘাটতিকে আরো খারাপের দিকে নিয়ে যায়। রাজস্ব আদায় কমতে থাকে। এরপর ট্যাক্স কাটছাটের কয়েক মাস পরেই বিশ্বজুড়ে করোনা মহামারীর আঘাত, ফলে বিদেশি পর্যটকের সংখ্যা শূন্যে নেমে আসে। প্রবাসী শ্রীলঙ্কানদের রেমিট্যান্সও কমে যায়। আরও একটি উল্লেখযোগ্য কারণ হলো 2021 সালে ফসল উৎপাদনে ব্যবহৃত কয়েকটি সার ও কৃষি রাসায়নিক আমদানি নিষিদ্ধ করে বিশ্বের প্রথম অর্গানিক কৃষি নির্ভর দেশে পরিণত করার চেষ্টা ব্যর্থ হয়। উল্টো বিভিন্ন কৃষি পণ্য, বিশেষত অন্যতম রপ্তানি পণ্য চায়ের উৎপাদন কমে যায়। সব মিলে শ্রীলঙ্কা ঋণ খেলাপির খাতায় ঢুকে যায়। তাহলে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালো কবে এবং কিভাবে? তার আগে জানবো সম্প্রতি 580 কোটি বা $5.8 বিলিয়ন বিদেশি ঋণ পুনর্গঠন করেছে শ্রীলঙ্কা। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারত, জাপান ও ফ্রান্সের কাছ থেকে যে ঋণ তারা নিয়েছিল সেই ঋণ পুনর্গঠন সংক্রান্ত চুক্তি হয়েছে। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে নেওয়া $4 বিলিয়ন বা $400 কোটি ঋণও পুনর্গঠন হওয়ার পথে। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এক টেলিভিশন ভাষণে বলেছেন 2022 সালে শ্রীলঙ্কার পরিশোধযোগ্য বিদেশি ঋণের পরিমাণ ছিল জিডিপির 9%। 2027 সালে তা 4.5% নেমে আসবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দেয়া তথ্য মতে 2022 সালে দেশটির জিডিপি গ্রোথ ছিল -7.8%। 2023-এ কিছুটা উন্নতি হয়ে দাঁড়ায় -3%, আর 2024-এ ফিরেছে ইতিবাচক ধারায়, পরিমাণ 1.3%। স্মরণকালের সর্বোচ্চ মূল্যস্ফীতি নিয়ে 2022 সালের সে সময়ে ভোগে শ্রীলঙ্কা। ট্রেডিং ইকোনমিক নামের বিভিন্ন অর্থনৈতিক সূচক প্রকাশ করা একটি সংস্থার তথ্য মতে 2022 সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি দাঁড়ায় 67.40%, আর সর্বশেষ হিসেব অনুযায়ী 2024-এর জুনের মূল্যস্ফীতির হার 1.7%, অর্থাৎ ব্যাপকভাবে কমে আসে বিভিন্ন পণ্যের দাম। এবার আসি কিভাবে সংকট মুক্তির পথ খুঁজে পেল দেশটি। খুব সহজ এক কথার উত্তরে যদি বলি, যেসব সমস্যায় দেশটি জর্জরিত ছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে, অনেকটা সফলও হয়েছে। 2022 থেকে যদি বলি, স্বাভাবিকভাবেই অর্থনৈতিক সংকটের প্রভাব গিয়ে পড়ে রাজনীতিতে। জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে বাধ্য হন তখনকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
ক্ষমতা গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে। ক্ষমতা গ্রহণের পর কিছু খাতে সংস্কারের পাশাপাশি আইএমএফ এর সঙ্গে প্রায় $3 বিলিয়ন একটি বেইল আউট প্যাকেজ নিয়ে আলোচনা শুরু করেন এবং অনুমোদনও পেয়ে যান। আর অপ্রয়োজনীয় বিলাসিতার অভ্যাস পাল্টে জনজীবন সহজ করার চেষ্টা করে শ্রীলঙ্কা সরকার। শুরু থেকেই ব্যয় কমানোর চেষ্টা করে এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। রাজস্ব আয় বাড়াতে বাজেটে বাড়ানো হয় ভ্যাট ট্যাক্সের পরিমাণ। এরপর সামান্য হলেও খাদ্যমূল্য ও বিদ্যুতের দাম কমিয়ে জনজীবন সহজ করার চেষ্টা করে শ্রীলঙ্কা সরকার। সেই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে জোর দেওয়া হয় বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ওপর। এতে করে রেমিটেন্স প্রবাহেও ভালো সাড়া পাওয়া যায়। 2022-এর সংকটের পর 2023 সালের বাজেটেই সব মন্ত্রণালয়ের বাজেট 6% করে কমিয়ে নেন রনিল বিক্রমাসিংহের সরকার। এদিকে যেই ঋণ সংকটের কথা আমরা বলছি বা আমদানি ব্যয় মেটাতে না পারার কথা বলেছি, তার প্রধান কারণ ছিল রিজার্ভের যোগান দেয়া অন্যতম খাত পর্যটন খাতে পর্যটক খরা। ধীরে ধীরে বিদেশি পর্যটক সংখ্যা 2023 থেকেই বাড়তে শুরু করে এবং বৈদেশিক মুদ্রা বাড়তে থাকে। এরপর রাজাপাকসে সরকারের সার আমদানি বন্ধের সিদ্ধান্ত বাতিল হয়। ফলে সার আমদানি শুরু হয়, কৃষি খাত উৎপাদনের ধাক্কা কাটিয়ে ওঠে। রফতানিযোগ্য পণ্য বিশেষ করে চা উৎপাদন বাড়ে, রফতানি বাড়ে, বৈদেশিক মুদ্রার যোগানও বাড়ে। শ্রীলঙ্কার মাত্র 1.5-2 বছরের মাথায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং অনেকাংশের সফলতা সুনাম অর্জন করেছে আন্তর্জাতিক মহলে। তবে যে সংকটে শ্রীলঙ্কা ছিল সেখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে শ্রীলঙ্কাকে পাড়ি দিতে হবে আরো বড় পথ, মোকাবিলা করতে হবে নানান চ্যালেঞ্জ। টাকা না পাইয়ের পরবর্তী পর্বে ফিরে আসবো অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।